ইউকেতে 100+ ডিলারশিপ আছে চেরির। এই ক্যামেরাটা হচ্ছে 540 ডিগ্রি ক্যামেরা, সামনের ক্যামেরাটা 1380 কিলোমিটার প্লাস। চেরি বাংলাদেশ, আপনারা এখানে একটা প্রো লাগাই দেন তো। পোর্টেবল চার্জার আছে, 502 হর্স পাওয়ার, 750 নিউটন মিটারস অফ টর্ক। এই গাড়িটার রিসেল ভ্যালু আছে কিনা ওইটা এই অপশনটার জন্য অনেকটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কাজে লাগাতে পারবেন। মানে এর থেকে ভালো কোনো ফিচার হইতে পারে কি না সেই জ্ঞানটা আমার নাই। অলরেডি কনডেন্সড। চেরি বাংলাদেশ বলছে আমাদের ফিচার দরকার, মাদার কোম্পানি বা প্রিন্সিপাল থেকে বলছে ইয়েস। সিট ভেন্টিলেশন চালু করে দিছি। গাড়িটা চালাতে সহজ, ফ্যান্টাস্টিক অ্যাক্সেলারেশন, মাইন্ড ব্লোয়িং, ব্রেকিংটা অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে চেরি টিগো 9 প্রো PHEV 2026 মডেল। এই কালারটা হচ্ছে কার্বন ক্রিস্টাল ব্ল্যাক। এছাড়া টোটাল 5টা কালার হয়, বাকি 4টা কালার হচ্ছে পার্ল হোয়াইট, অরোরা গ্রিন, স্যাটিন গ্রে এবং ফ্যান্টম গ্রে। এই গাড়িটা কিন্তু 7 সিটার। তো আজকে এই গাড়িটা চেরি বাংলাদেশ আমাকে ভিডিও করার জন্য দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 72 লাখ। চেরি জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভারের সাথে 50-50 জয়েন্ট ভেঞ্চারে মেইনল্যান্ড চায়নাতে জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার গাড়িগুলা বানায় দেয়। এছাড়া ইউকেতে 100+ ডিলারশিপ আছে চেরির। এবং আমি নিজেও পার্সোনালি যখন সৌদি গেছি রিয়াদে এবং হাইওয়েতে অনেক চেরি গাড়ি দেখছি। তখন থেকেই আমার মাথায় ছিল যে বাংলাদেশে আসলে সুযোগ পাইলে চেরির একটা গাড়ি নিয়ে ভিডিও করার। এবং আপনারাও প্রচুর কমেন্ট এবং মেসেজ দিচ্ছেন স্পেসিফিক্যালি এই গাড়িটার জন্য। তো আল্লাহর রহমতে আজকে আমরা এই ভিডিওটা করতে পারতেছি। এবং এই গাড়িটা পাইতে সময় লাগছে, একটা অন্যতম কারণ হচ্ছে এই গাড়িটা সেল হয়ে যায়। মানে এই প্রাইস রেঞ্জে বা এই প্রাইসে এই প্যাকেজ এই অপশান সেল হয়ে যায়। ওনারা আমাকে যে ইনফরমেশন দিছে, প্রত্যেক লটে 30টা করে গাড়ি আনে, গাড়ি সেল হয়ে যায়, গাড়ি ওনারা রাখতে পারে না। এমনকি আজকে আমি যখন শোরুমে বিরল নিছি ওইটাও ডেলিভারি হবে, ওয়েট করতেছে গাড়ি। আমাকে কোনো মতে বিরল নিতে দিছে আর এই গাড়িটা ম্যানেজ করছে। রোজার মাস থেকে শুরু হয়েছে আমাদের কনভারসেশন, ফাইনালি আজকে 13 এপ্রিল আমি গাড়িটা পাইছি। আল্লাহর রহমতে আমার SH রেটিং বা সাইদি হোসেন রেটিং অলরেডি আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন। তো আজকে আমি এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। ওইটার অ্যাভারেজটা হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়িটা দেখেন, অনেক চওড়া, অনেক ম্যাসকুলিন লাগে গাড়িটা। সামনের এই উইন্ডশিল্ডটাতে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। উপরে একটা রেডার আছে, ক্যামেরা আছে, ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কন্ট্রোল করে। প্লাস এই গাড়িতে বিল্ট ইন ন্যাভিগেশন সিস্টেম আছে যেটা স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল হয়। হেডলাইটটা খেয়াল করেন, পুরোটাই LED, উপরের পোর্শনটুকু DRL। এটা হচ্ছে আপনার লো বিম LED এবং হাই বিম এইটা LED। এই পোর্শনটুকু DRL। সামনের বাম্পারটাতে 1টা 2টা 3টা, ওই পাশে আরও 3টা 6টা পার্কিং সেন্সার আছে। গ্রিলটা খেয়াল করেন, বিশাল বড়, মাঝখানে ডায়মন্ড শেপড সিলভার কালারের কিছু ডিজাইন এলিমেন্ট আর বিশাল বড় একটা ক্রোমের লাইনিং আছে। হাই প্যাকেজ, ক্রোম থাকতেই হবে। এখানে খেয়াল করেন, এখানে আরেকটা ব্ল্যাক পোর্শন, এইটা এবং উইন্ডশিল্ডের রেডার ক্যামেরাটা দুটো মিলে ও সব কিছু কন্ট্রোল করে। এবং এইটাতে ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচার যেগুলো, যেমন ধরেন লেন ডিপারচার অ্যাসিস্ট, কলিশন কন্ট্রোল বা যা যা দরকার 8টা 10টা সব ফিচার এটার মধ্যে আছে। আর এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটা হচ্ছে 540 ডিগ্রি ক্যামেরার সামনের ক্যামেরাটা। এখানে একটা টো হুক আছে গাড়িটা টো করার জন্য। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, আরও সুন্দর, মানে খুবই সুন্দর একটা ডিজাইন। আমাদের দেশে চলে এরকম অন্য একটা গাড়ি আছে, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন, দেখতে ওরকম লাগে, খুবই প্রিমিয়াম একটা ফিল আছে। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স খেয়াল করেন, অনেক উঁচা, কাগজে কলমে 8 ইঞ্চেস। তো যেহেতু এটা 7 সিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দরকার। অ্যালয়গুলো খেয়াল করেন 20 ইঞ্চেস,
মানে আমি চিন্তা করতেছি যে এটা যখন চালাবো গাড়ি তখন কেমন লাগবে। অ্যালয় ডিজাইনটা খুবই সুন্দর এবং টায়ার সাইজটা হচ্ছে 245 50 R20 এবং এই গাড়িটার সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক এবং দুইটাই ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক। সাইডের মিররের এখানেও এলইডি ইন্ডিকেটর, আর এই সাইডে যেই ক্যামেরাটা যেটা বললাম, এবং মিররে ব্লাইন্ড স্পট মনিটরিং আছে। আর উপরে যে ক্রোমের লাইনিংটা আছে, যেহেতু এটা একটা প্রিমিয়াম একটা গাড়ি, এটা থাকতেই হবে। সামনের উইন্ডোতে গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য, আর পিছনের উইন্ডোগুলোতে বিল্ট ইন প্রাইভেসি উইন্ডো, যেটা এখন ব্র্যান্ড নিউ গাড়িগুলোতে অনেকটা রেয়ার। আর উপরে একটা রুফ রেইল আছে। এটা হচ্ছে চার্জিংয়ের জন্য, যেহেতু এটা পিএইচইভি, তো এখানে এসি এবং ডিসি দুইটা চার্জিং অপশানই আছে। এটার যে ব্যাটারিটা ওটা 34.5 কিলোওয়াট আওয়ার, মানে অনেক বড়। এই পিএইচইভি গাড়িতে আমাদের দেশে আমার জানা মতে এর থেকে বড় ব্যাটারি মনে হয় নাই। এই জন্য এটার রেঞ্জটা হচ্ছে ক্লেইমড 170 কিলোমিটার। তো যেটা বলতেছিলাম, এসি চার্জিংয়ে আপনার এই ব্যাটারিটা চার্জ করতে 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে। মাথায় রাখবেন, ব্যাটারিগুলো কিন্তু ফুললি ডিপ্লিট হইতে দেয় না, 20%-এর নিচে নামতে দেয় না। তো 20 থেকে 100 বা অনেক সময় আপনি দেখা গেছে 40% থেকে 100 করতেছেন। তো এই জন্য আমি একটা রেঞ্জ বললাম 3 থেকে 5 ঘন্টা এসি চার্জিংয়ে। আর ডিসি চার্জিংয়ে এটা 60 থেকে 80 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। সেম থিওরি এটা তো অ্যাপ্লাই হচ্ছে, আপনার ব্যাটারি যতটুকু বাকি আছে ওই অনুযায়ী কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করবে। আর গাড়ির ওই পাশে হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 70 লিটার। তো এই টোটাল দুইটা মিলায়ে যদি ফুল চার্জ থাকে এবং ফুল ট্যাঙ্ক অকটেন থাকে, তাহলে আপনার ক্লেইমড রেঞ্জ হচ্ছে 1380 প্লাস, 1380 কিলোমিটার প্লাস। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, চওড়া সামনের মতোই। ওভারঅল গাড়িটা অনেক বড় চওড়া, মানে বিশাল একটা গাড়ি। উপর একটা স্পয়লার আছে, একটা হাই মাউন্ট স্টপ লাইট, বোনলেস ওয়াইপার, রিয়ার উইন্ডশিল্ডও প্রাইভেসি, যেটা খুবই ইউজফুল গরমের দিনে। পিছনের এই টেল লাইটটা পুরাটা এলইডি, খুবই সুন্দর লাগে। নিচের এই পোর্শনটুকু হচ্ছে ব্রেক লাইট, আর মাঝখানে হচ্ছে ইন্ডিকেটর লাইট, আর রিভার্স গিয়ার লাইটটা এখানে। অল হুইল ড্রাইভ, প্লাগ ইন হাইব্রিড, টিগো 9 প্রো দেয় নাই। চেরি বাংলাদেশ, আপনারা এখানে একটা প্রো লাগাই দেন তো। দুইটা রিফ্লেক্টর আছে এবং সামনের মতো পিছনেও 1 2 3, ওই পাশে আরও 3, টোটাল 6টা পার্কিং সেন্সার আছে। তো খেয়াল করেন, আমি সামনে 6টা বললাম, পিছনে 6টা বললাম, সামনে পিছনে চারপাশে ক্যামেরা আছে, যে পিছনের ক্যামেরাটা এখানে। তো এত কিছু কেন? কারণ 540 ডিগ্রি ক্যামেরা ভিউ তো দেখতে পারবেনই, এছাড়া এই গাড়িটা অটোমেটিক পার্কিং করতে পারে। আজকে সময় কম তাই আমি দেখাতে পারতেছি না, আপনারা চাইলে চেরি শোরুমে যে ফিচারটা চেক করে নিতে পারেন। একটা টো হুক আছে এবং খেয়াল করেন পিছনের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেক বড়। মানে এই গাড়িটা আসলে সবখানে নিয়ে যাওয়ার মতো গাড়ি। তো আমি চেরি বাংলাদেশকে বলবো, আপনারা যদি চান আমাকে নিয়ে গাড়িটা হাইওয়েতে পাঠান। মানে এই গাড়িগুলো আসলে এই পূর্বাচলে এই প্লেন রোডে চালায় মজা নেই। যদিও আজকে আমি ইনশাল্লাহ চালাবো, কিন্তু মজা নেই। এই গাড়িগুলা হাইওয়েতে বা পাহাড়ে রাফ টেরেনে কেমন পারফর্ম করে সেটা আমিও দেখতে চাই এবং আমার অডিয়েন্সও দেখতে চায়। ট্রাঙ্ক স্পেসটা দেখাই। প্রথমেই বলি, এটা পাওয়ার টেল গেট, এটা 4টা ভাবে খোলে। বুট কিক অপশান আছে, রিমোট থেকে খোলে। এখানে একটা বাটন আছে এবং ড্রাইভার সাইডে আরেকটা আছে। টোটাল 4টা ভাবে আপনারা এটা খুলতে পারবেন। হাইড্রোলিক স্টার্ট আছে। প্রথমেই পিছনে একদম থার্ড রো সিট, যেহেতু এটা 7 সিটার, উঠানো অবস্থায় এখানে একটা মোটামুটি স্পেস আছে, যেমন আমার ক্যামেরার ব্যাগ বা একদম ছোটোখাটো আইটেম এখানে রাখতে পারবেন। আর এটাতে টায়ার রিপেয়ার কিট আছে এবং এই যে খেয়াল করেন একটা পোর্টেবল চার্জার আছে। এই পোর্টেবল চার্জারটা দিয়ে ব্যাটারিটা ফুল চার্জ হতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। আর চেরি বাংলাদেশ কিন্তু এই গাড়িগুলো যখন সেল করে তখন একটা হোম চার্জার বাসায় বা অফিসে ইনস্টল করে দেয়। এখন আমি পিছনের সিটগুলো ফোল্ড করি, এই ল্যাচ ধরে টান দিলে ফোল্ড হয়ে যাচ্ছে। ফোল্ডিং মেকানিজমটা খুবই ইজি। এখন কিন্তু ভালো একটা স্পেস, মানে 5 সিটার অবস্থায়। এখন আপনারা এখানে ইচ্ছা মতো মালামাল ক্যারি করতে পারবেন। মানে বাইরে থেকে গাড়িটা যেরকম বড় লাগে
তো যে সেন্স কাজ করে যে ভিতরে অনেক জায়গা আছে, ওইটা এখন আপনি ইউজ করতে পারবেন। মাঝের রোর সিটগুলা 60-40 স্প্লিট, আমি ওগুলো ফোল্ড করে দিচ্ছি। এখন কিন্তু অনেক স্পেস এবং সিট অলমোস্ট ফ্ল্যাট হয়ে আছে। ইঞ্জিন বেটা দেখাই। হুডটা বেশ ভারী এবং নিচে একটা আন্ডার কভার আছে যেন ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত না যায়, রংটা ভালো থাকবে। আর ইঞ্জিন বেটা খুব সুন্দর করে গুছায় রাখা, মানে দেখতে ভালো লাগতেছে। এই গাড়িতে ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার 4 সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিন, আর গিয়ারবক্সটা হচ্ছে 8 স্পিড আইসেনের গিয়ারবক্স। সাথে যে হাইব্রিড ব্যাটারিটা ওটা হচ্ছে 34.5 কিলোওয়াট আওয়ার। এই গাড়িতে কিন্তু ইলেকট্রিক মোটর 3টা এবং এটা অল হুইল ড্রাইভ। তো এই টোটাল ফ্যান্টাস্টিক ড্রাইভ ট্রেন প্রডিউস করে কম্বাইন্ড 502 হর্স পাওয়ার, 750 নিউটন মিটার্স অফ টর্ক। আমি জানি না এরকম একটা গাড়িতে এত পাওয়ার দিয়ে কি করবে, কিন্তু যেহেতু পাওয়ার দিছে অবশ্যই ভালো, এবং এটা আমি যখন গাড়ি চালাবো তখন ইনশাল্লাহ টেস্ট করব। চেরি বাংলাদেশ এটাতে টোটাল গাড়িতে বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি দিচ্ছে 2 বছর, ইঞ্জিন এবং ট্রান্সমিশনে ওয়ারেন্টি দিচ্ছে 6 বছর বা 1,50,000 কিলোমিটার যেটা আগে আসে, এবং ব্যাটারি এবং মোটরে ওয়ারেন্টি দিচ্ছে 8 বছর বা 1,60,000 কিলোমিটার যেটা আগে আসে। ওয়ারেন্টির সাথে সাথে চেরি বাংলাদেশের আপ টু 70% বাইব্যাক গ্যারান্টি আছে। মানে আপনি ওনার থেকে একটা গাড়ি নেবেন, চালাবেন, যত্ন করে চালাইলে যখন ফেরত দিয়ে নতুন গাড়ি নিতে চাইবেন তখন আপ টু 70% আপনার যে পারচেস ভ্যালু ওইটা আপনাকে দিয়ে ওনারা অ্যাডজাস্ট করে নতুন গাড়ি দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই গাড়িটার রিসেল ভ্যালু আছে কি না ওইটা এই অপশানটার জন্য অনেকটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আর স্পেয়ার পার্টসের যেটা ব্যাপার, তাদের ঢাকাতে সার্ভিস সেন্টার আছে, খুলনাতে আছে, চিটাগংয়ে আছে, এবং আমি শুনছি ওনারা আরও 4টা নতুন সার্ভিস সেন্টার দিচ্ছে। আমি দেখি নাই ওগুলো, আমি ঢাকাটা দেখছি বেশ বড়, অন্যগুলো দেখি নাই, মানে আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু আছে, এটা ওনাদের ক্লেইমড। তো যেহেতু ওনারা সার্ভিসে ফোকাস করতেছেন তো আশা করি সার্ভিসও তেমন একটা সমস্যা হবে না। আর চেরি বাংলাদেশে অলরেডি অনেক বছর ধরেই চলতেছে, তো স্পেয়ার পার্টস কেমন অ্যাভেলেবেল বা দাম কেমন সেটা আপনারা যারা চেরি ইউজ করেন তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে একটু কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে সার্ভিসটা আপনারা কেমন পাচ্ছেন বা স্পেয়ার পার্টসের দাম কেমন, তাহলে আমাদের এই টোটাল কমিউনিটি উপকৃত হবে। এই গাড়িটা যেহেতু 1500 সিসি, এটার ইয়ারলি এটি হচ্ছে 25,000 টাকা। থার্ড রো সিটটা দেখাই। আমি বাম পাশ দিয়ে উঠতেছি, বাম পাশ দিয়ে ওঠার সময় সিটটা এই এতটুকু ফোল্ড হয়, আর ওই ডান পাশের সিট দিয়ে যদি উঠতে চান ওইটা আরও সুন্দর মতো সামনে আগায় যেন উঠতে ইজি হয়। তো জাস্ট আমি আপনাদেরকে দুইটা সাইডে দেখাচ্ছি। তো আমি উঠে বসি। অলরেডি মাথা বাড়ি খেতেছি, মানে হেডরুমটা কম, কিন্তু সিটগুলা খুবই কমফোর্টেবল, নাপ্পা লেদার পুরা গাড়ি জুড়ে। তো সিটটা বেশ কমফোর্টেবল। আর এই যে আমি ন্যাচারালি এই হাত যে জায়গায় রাখছি, এটার যে হাইটটা এটা খুব ভালো, আর একটু উপরে উঠলেও কষ্ট হইতো বা নিচে গেলেও কষ্ট হইতো, আরামে রাখতে পারতেছি। আর এখন খেয়াল করেন এই সিটটা একদম পিছায় দেওয়া, তো তারপরও আমার এই যে নি রুম আছে, টোটা হচ্ছে সিটের নিচে। তো এই সিটগুলো যেহেতু আগে পিছা করা যায় মাঝখানের, তো এটাকে আগ পিছ করে অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু হেডরুমটা একটু কম, মানে এই যে মাথাটা সিলিংয়ে একদম ছুঁই ছুঁই, গাড়ি যখন চলবে ঝাঁকুনি দিলে উপরে বাড়ি খাইলেও খাইতে পারেন। আর আমি 5'7", যারা একটু বেশি লম্বা তাদের জন্য হয়তো বা একটু বেশি সমস্যা হবে। কাপ হোল্ডার আছে, ডিসেন্ট স্টোরেজ আছে, এসি ভেন্ট আছে থার্ড রোর জন্য। আর এই যে হেডরেস্টটা আরামদায়ক। তো এখানে নর্মালি এই টাইপের গাড়িগুলোতে থার্ড রো যে সিটটা এটা একটা অপশান হিসাবে আছে, না থাকার থেকে থাকা ভালো। সিটগুলোও কমফোর্টেবল, হাতটা রাখার কোনো সমস্যা নাই। জাস্ট আমার কাছে হেডরুমটা কম মনে হচ্ছে। আর
এই সিটটা তো ইজিলি আপনি আকপিচ করে চলতে পারবেন। এই যে খেয়াল করেন, এই যে আমার থাইয়ের যেই গ্যাপটা, এটা সাপোর্ট নাই। তো লং ড্রাইভে গেলে অনেকক্ষণ চললে পিছনে যারা বসবে তাদের একটু হলেও ক্লান্তি লাগবে, কারণ হচ্ছে এই যে সিটগুলো দেখেন যে ফ্লোর থেকে একদম কম হাইট। শেষ করে এটা বলে সিটগুলো কমফোর্টেবল, ভালো, ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কাজে লাগাতে পারবেন। সেকেন্ড রো সিটটা দেখাই। দরজাটা অনেকটুকু খোলে এবং ওপেনিংটা অনেক ভালো। উঠে বসি। উঠে বসার পরে যেটা ফিল হচ্ছে, সিটগুলো তো লেদার, তো মানে অনেক সফট না। কিভাবে বুঝাই, মানে আবার হার্ডও না, নাপ্পা লেদার পিছনেরটার মতোই, কিন্তু মানে একদম সফট না লেদার। তো এটা যখন গাড়িটা চলবে তখন বোঝা যাবে যে কেমন লাগে। অথবা আমি মাত্র উঠছি, হয়তো বা একটু পরে ইমপ্রেশন চেঞ্জ হইতে পারে। তো খেয়াল করেন আমার পজিশনটা, আমি কিন্তু অনেক রিক্লাইন্ড অবস্থায় আছি। মানে সিটগুলো পিছনের রিক্লাইন করা যায়, এখন রিক্লাইন্ড অবস্থায় আছি। এই পাশ থেকে আলো আসতেছে, মুনরুফ থেকে আলো আসতেছে। এটার কিন্তু মুনরুফের পুরো কভারটা খোলে, প্লাস সামনের পোর্শনটুকু সানরুফ, যেটা গ্লাসটাও খোলে। ইন্টেরিয়রটা পুরোটা ব্ল্যাক, কিন্তু যেহেতু বাইরে আজকে অনেক আলো, খারাপ লাগতেছে না। নি রুম, টো রুম, হেড রুম যথেষ্ট। মানে এই মাঝখানের সিটের জায়গা নিয়ে কমপ্লেন নাই। আর এখানে একদম শুরুতে আমি যেটা বলতে চাই, দেখেন কোনো ট্রান্সমিশন টানেল নাই। এইটা অল হুইল ড্রাইভ গাড়ি, এখানে 3টা ইলেকট্রিক মোটর, কোনো ট্রান্সমিশন টানেল নাই, যেটা অ্যাকচুয়ালি মানে এটা না থাকাটাই একটা ভালো ফিচার। তো ডোর থেকে শুরু করি। ডোরের উপরের পোর্শনটুকু হচ্ছে লেদার, এখানে প্রাইভেসি উইন্ডো, সাথে কার্টেনও আছে, যেটা ডে টু ডে খুবই ইউজফুল একটা ফিচার। এই পোর্শনটুকু একটা ব্রাশড একটা টেক্সচার, প্লাস্টিক। এটা হচ্ছে স্পিকার। এই গাড়িতে কিন্তু 14টা স্পিকার আছে সনির। আমি সাউন্ড সিস্টেম অতটা বুঝি না, কিন্তু যেহেতু 14টা স্পিকার আছে, ভালো হওয়ার কথা। আর যেখানে হাত রাখবো এই জায়গাটাও সফট লেদার, মাঝখানে পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট আছে। আর এই যে পকেট সাইজ যেই স্টোরেজটা, এটা কিন্তু অনেক বড়, যে পুরো একটা ফোন আরামসে এটা যাচ্ছে, আর একটা ফোনও চাইলে রাখতে পারবো। তো গাড়ি যেরকম বড় সেই অনুযায়ী স্টোরেজটা বড়, এমনকি ডোরের যে নিচের যে স্টোরেজটা এটাও যথেষ্ট বড়। সামনের সিটে 2টা ফাইল হোল্ডার আছে 2 সিটের সাথেই। আর এই প্যাসেঞ্জার সিটের এই পাশে সিটের অ্যাডজাস্টমেন্টগুলো আছে, ড্রাইভারও করতে পারবে চাইলে পিছনে যে প্যাসেঞ্জার উনিও এই সিটটা আকপিচ করতে পারবে। এসি ভেন্ট আছে, খুবই ইউজফুল। বাই দ্য ওয়ে, এই প্যাসেঞ্জার সেকেন্ড রো সিটের জন্য এখানে এসি ভেন্ট আছে, এখানে এসি ভেন্ট আছে। মানে খেয়াল করছেন, এখানে হয়তো বা জায়গা ছিল না বা দিতে পারে নাই, এখানে আছে, এখানে আছে, ফ্যান্টাস্টিক। আর নিচের এই যে পিয়ানো ব্ল্যাকের যে প্যানেলটা, এইটা আমাদের দেশের জন্য মানে এর থেকে ভালো কোনো ফিচার হইতে পারে কি না সেই জ্ঞানটা আমার নাই। ভেন্টিলেটেড সিট, এই যে আমি যে সিটে বসে আছি, নর্মালি সামনের সিটে একটু দামি গাড়ি হইলে বা ভালো প্যাকেজের হইলে হিটেড সিট আসে, মাঝে মাঝে ভেন্টিলেটেড সিট আসে, আমরা খুশি হয়ে যাই। এখানে পিছনের সিটে এই সিট এবং এই সিট দুইটারই আলাদা কন্ট্রোল আছে, 3টে স্টেজে ভেন্টিলেশন এবং সিট হিটিং, 2টা অপশান 3টে স্টেজে আছে। মানে কিছু বলার নাই আমার। নিচে 2টা চার্জিং পোর্ট আছে, USB-C এবং USB-A। একটা আর্মরেস্ট আছে 2টা কাপ হোল্ডার সহ, এটাও অনেক সফট, অনেক সফট। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। আমার এই সেকেন্ড রো সিটের ইমপ্রেশন ফ্যান্টাস্টিক। এখন দেখতে হবে গাড়িটা যখন চলবে তখন কেমন লাগে। আমার খুবই আরাম লাগতেছে ভেন্টিলেটেড সিটের কারণে। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। এই দরজাটা বেশ খোলে এবং যথেষ্ট ভারী, ভালো একটা বিল্ডের ফিল দিচ্ছে। ড্রাইভার সিটটা পাওয়ার অ্যাডজাস্টমেন্ট 6 ওয়ে, অ্যাডজাস্টমেন্টগুলো এইখানে।
লাম্বার সাপোর্ট আছে, 4-ওয়ে অ্যাডজাস্টমেন্ট, ওইটাও পাওয়ার, প্লাস এইটাতে এবং প্যাসেঞ্জার সিটে দুইটাতে মাসাজ সিট আছে এবং প্যাসেঞ্জার সিটে 4-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট আছে। উঠে বসি, আমি আমার সিটটা একটু অ্যাডজাস্ট করে নিছি। সাথে সাথে এই ডিসপ্লেতে একটা প্রম্পট আসছে যে ড্রাইভার সিটের পজিশন চেঞ্জ হয়েছে, আমি কি এটা সেভ করবো কি না। খুবই সিমলেস লাগছে আমার কাছে এক্সপিরিয়েন্সটা। আর এটাতে কিন্তু ড্রাইভারের মেমোরি সিট অপশন আছে 3টে স্টেজে, তো সেট করতে পারবেন। এমনকি শুধু ড্রাইভার সিট না, দুই সাইডে যে দুটো মিরর আছে, এই মিররের পজিশনগুলোও মেমোরি করে রাখা যায়। ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম আছে। এই সিটে বসার পরে কমফোর্টেবল। এইটার সিটের ফিলিং কিন্তু আবার মাঝখানের সিট থেকে সফট। তো আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি, আপনাদেরকে সম্ভবত কনফিউজড করে ফেলতেছি। এই পুরা গাড়ি লেদার সিট, নাপা লেদার। ড্রাইভার সিটটা সফট, আরামদায়ক। একদম পিছনের মানে থার্ড রো, ওইটাও সফট, আরামদায়ক। মাঝখানের সিটটা আরামদায়ক কিন্তু অনেক সফট না, মানে লেদারটা। এই ভ্যারিয়েশনটা আমি ফিল করতেছি। আপনারা যদি কেউ, আমি শুনছি এই গাড়ি অনেকে আপনারা কিনছেন, কেউ যদি এই টিগো 9 প্রো কিনে থাকেন এবং রেগুলার ইউজ করে থাকেন, আপনারা আপনাদের এই এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করেন, কমেন্টে জানান যে সামনে এবং থার্ড রোতে একরকম একটু নরম, মাঝখানাটা একটু শক্ত। ড্রাইভার ডোর থেকে শুরু করি। উপরের পোর্শনটুকু সফট লেদার, মাঝখানের পোর্শনটুকু ব্রাশড একটা টেক্সচার। এটা কি উড না প্লাস্টিক আমি শিওর না, এটা পিছনেও আছে। আর একদম উপরে শুরুতেই বলছি ড্রাইভার সিটের অ্যাডজাস্টমেন্ট, একটা সিলভার লাইনিং আছে এই ব্রাশড টেক্সচার ম্যাটেরিয়ালটা আর এই লেদারের মাঝখানে, এবং হাত আমি যেখানে রাখবো এটাও বেশ কমফোর্টেবল, সফট লেদার। পিয়ানো ব্ল্যাকের ট্রিম আছে এবং পিছনের মতোই এই স্টোরেজটাও অনেক বড় এবং এর সামনের এই ডোরের স্টোরেজটাও অনেক বড়। মানে গাড়ির সাইজ অনুযায়ী এখন পর্যন্ত যে কয়টা ডোরের স্টোরেজ দেখতেছি বেশ বড়। ড্যাশবোর্ডের উপরের পোর্শনটুকু লেদার, সফট লেদার, এবং এই ব্রাশড যে টেক্সচারটা, এটা আসলে প্লাস্টিক না উড আমি শিওর না। চেরি বাংলাদেশ যদি আমার ভিডিও দেখেন, এটা কি উড নাকি প্লাস্টিক, বা আপনারা যারা ইউজ করেন তারা কমেন্টে জানাতে পারেন। এরপরে পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট আর মাঝখানে একটা সিলভার লাইনিং। মানে ডিজাইনটা না অনেক ফাঙ্কি না, অনেক মিনিমাল, কিন্তু একটা সিমলেস একটা ভাইব আছে। ডান পাশের নিচে এই নবের মাধ্যমে হেডলাইটের অ্যাডজাস্টমেন্টগুলো, আর ফিউল ট্যাঙ্ক ওপেন করার আর পিছনের টেলগেট খোলার বাটনটা এখানে। স্টিয়ারিংটা লেদারটা সফট, কমফোর্টেবল, একটা ডি শেপড একটা ডিজাইন, ভালো। আর দুই পাশে পিয়ানো ব্ল্যাকের একটা পার্টের মধ্যে কিছু কন্ট্রোল আছে। বাম পাশে হচ্ছে ক্রুজ কন্ট্রোল এর ফাংশনগুলা। স্টার আইকনটা হচ্ছে যে কোনো একটা ফাংশন ফেভারিট করতে পারবেন, যেহেতু বেশিরভাগই কন্ট্রোল এই টাচ ডিসপ্লেতে। আর ডান পাশে ভয়েস কমান্ড আছে, ড্রাইভার যেই ডিসপ্লেটা এটার কন্ট্রোল আছে ভলিউমের এবং এই ডিসপ্লেটার নেভিগেশনের। তো ডিসপ্লে থেকে যেটা বলতেছে, এই ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট। ডিসপ্লেটার দুইটা অপশন আছে, ক্লাসিক এবং স্ট্রিমলাইন্ড। টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে, যেটা খুবই ইউজফুল একটা ফিচার। স্টিয়ারিংয়ের ডান পাশের লিভারটা হচ্ছে আপনার গিয়ার লিভার বা শিফটার বলতে পারেন, পার্কিং, রিভার্স, নিউট্রাল, ড্রাইভ এটা। আর বাম পাশে হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো এবং ইন্ডিকেটার বা হাই বিম দিবেন, ওই কন্ট্রোলগুলো হচ্ছে বাম পাশের লিভারে। আর মাঝখানে যে পিয়ানো ব্ল্যাকের যে পোর্শন দেখতেছেন, রেড একটা লাইট ব্লিঙ্ক করতেছে, এটা হচ্ছে ড্রাইভার ঘুমায় যাচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য। এই গাড়িতে ওই ফিচারটাও আছে। আর এখানে হেড আপ ডিসপ্লে আছে, বেশ ব্রাইট, এবং যখন আপনি নেভিগেশন ইউজ করবেন তখন এটা এই ডিসপ্লেতে আপনাকে ডানে বামে অ্যারোর মাধ্যমে দেখাবে। তো এটা ড্রাইভারের জন্য খুবই ইউজফুল একটা ফিচার, হেড আপ ডিসপ্লে এবং টিপিএমএস। স্টিয়ারিংয়ের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে পাওয়ার, এই যে এখানে নবের মাধ্যমে টিল্ট এবং টেলিস্কোপ দুইটাই সেট করতে পারবেন। এই ডিসপ্লেতে আসে, এটা বেসিক্যালি ডিসপ্লে না, এটা একটা ল্যাপটপ, 15.6 ইঞ্চ। এবং আমাকে যে পিডিএফ দিছে ওখানে বলা হয়েছে যে 90% এর মতো ডিসপ্লে এরিয়া, মানে বেজেল অনেক কম। আমি এক্স্যাক্টলি তাই দেখতেছি। অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দুইটাই ওয়্যারলেস। আর এই সেটিংস থেকে আপনারা মোটামুটি কুইক কন্ট্রোল, তারপর অ্যাম্বিয়েন্ট লাইট, ড্রাইভ মোড এখানে আছে আপনার ইকো, নর্মাল,
স্পোর্ট, স্নো, স্যান্ড, অফ রোড। ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, মানে হাজার হাজার ফিচার আছে এই গাড়িতে। আপনার মানে মানে কোন ফিচারটা নাই সেটা আমি জানি না, তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না। আপনারা চাইলে চেরি শোরুম এসে দেখে নিতে পারেন। মানে নাই এমন কিছু নাই ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলোর মধ্যে। নিচে 2টা এসি ভেন্ট, আর পিছনে ওয়্যারলেস চার্জিং অপশন আছে। ম্যাক্স 50 ওয়াট ওয়্যারলেস চার্জার, এবং এখানে কুলার সহ আছে। নর্মালি কিন্তু আমরা যখন ফোন ওয়্যারলেসলি চার্জ করি এটা কিন্তু গরম হয়, তো যখন গরম হয়ে যায় তখন ও চার্জ নেওয়ার যে রেটটা ওইটা কমায় দেয়, তো আলটিমেটলি অনেক টাইম লাগে। কিন্তু যেহেতু এখানে অ্যাক্টিভ কুলিং আছে সেহেতু হয়তো আশা করা যায় এখানে 50 ওয়াটে ফাস্ট ওয়্যারলেস চার্জিং হবে, যদিও আপনার ফোন সাপোর্ট করে। সেন্টার যেই পার্টটা এটা অনেকটা ফ্লোটিং ডিজাইন। নিচে দেখেন অনেক ভালো একটা স্টোরেজ আছে, এবং এই যে ম্যাটেরিয়ালটা অনেক গ্রিপি। ডান পাশে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট আছে, আর এই পাশে একটা USB-C এবং একটা USB-A চার্জিং পোর্ট আছে। পিছনে এই নবটা হচ্ছে ড্রাইভ মোডের জন্য, এটা একটু আগে বললাম। আর এরপরে হচ্ছে এসির কন্ট্রোল, অটো, এসি, তারপরে ফ্রন্ট এবং রিয়ার উইন্ডশিল্ডের ডিফ্রস্টার, আর ইভি আর এইচইভি মোড। ইভি মোড হচ্ছে আপনার শুধু ইভিতে চলবে, আর এইচইভিতে দিলে ও হাইব্রিড অবস্থায় চলবে যখন যেটা দরকার হয়। 2টা কাপ হোল্ডার আছে, এবং এই পুরো পোর্শনটুকু পিয়ানো ব্ল্যাক, এবং সিলভার যে লাইনিংটা ওই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এখানেও কন্টিনিউ করছে। আর একদম পিছনের যেই সেন্টার স্টোরেজটা এটাও লেদার সফট আছে। এটা ওপেন করার জন্য এখানে একটা পুশ বাটন আছে যেটা খুলে গেল। এটাও ডিসেন্ট, যথেষ্ট বড়। যে খেয়াল করেন আমরা কিন্তু অনেকগুলা পানির বোতল ভেতরে রেখে দিছি, কেন জানেন? কারণ এই স্টোরেজটা কুলার এবং হিটার দুইটা হিসেবেই কাজ করে। মানে এখন যেমন এসিটা একদম লোতে দেওয়া, আপনার ক্যামেরাতে কি দেখা যায় অলরেডি, কিন্তু দেখেন এটা অলরেডি কনডেন্সড, মানে ঠান্ডা জিনিস আমি যে গরমের মধ্যে বের করছি একদম ঠান্ডা আছে। খুবই ইউজফুল ফিচার, এবং জায়গাও কিন্তু অনেক ডিপ, অনেক ভালো। তো চিন্তা করেন, ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিট, ভেন্টিলেশন আছে, হিটিং অপশন আছে, মাঝের সিটেও আছে। এখানে ওয়্যারলেস চার্জারে কুলার দিয়ে দিছে। এই বক্সটার মধ্যে মানে অনেকটা কুলার বক্স বা ফ্রিজের মতো ইউজ করতে পারবেন, আবার গরমও রাখতে পারবেন জিনিসপত্র। মানে কি চিন্তা করে নাই। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মাসাজ সিট, ওইটাও এটার মধ্যে আছে। ড্রাইভার এবং প্যাসেঞ্জার, আমি মাসাজটা একটু অন করি। এটা কিন্তু আপনি ডিসপ্লে থেকেও ট্রিগার করতে পারবেন, আর ডান পাশে যে বাটনটা আছে এটা মাঝখানে চাপ দিলে যে চালু হয়ে গেল, যে সিট মাসাজ অপশন চলে আসছে। ওয়েভ, ক্যাটওয়াক, ক্রস, রিলিফ, জাম্প, সিট ভেন্টিলেশন। আচ্ছা, আমি এতক্ষণ কথা বলছি এখানে বসে বসে গরমের মধ্যে, আমি সিট ভেন্টিলেশন চালু করি নাই। একদম বাম পাশে হচ্ছে সিট হিটিং। মানে আমাকে যখন চেরি প্রথমে পিডিএফটা শেয়ার করে তখন আমি চিন্তা করতেছিলাম যে এই গাড়িতে কী নাই, মানে যেটা যেটা ভাবতেছি মনে হয় এটা নাই, একটু পরে যায় দেখে ওইটাই আছে। মানে এটা আমার মনে হয় মানে চেরি বাংলাদেশ মানে মাদার কোম্পানিকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে যে আমাদের দেশে এই ফিচারগুলো দরকার, বা এই ফিচারগুলো বা সবগুলো একসাথে কোনো গাড়িতে নাই, যেটা আমাদের গাড়িতে লাগবে। হয়তো এভাবেই চেরি বাংলাদেশ বলছে আমাদের ফিচার দরকার, মাদার কোম্পানি বা প্রিন্সিপাল থেকে বলছে ইয়েস, সব নিয়ে নাও। অন্যরকম। আচ্ছা, বললাম তো অনেক ফিচার দিছে, আরেকটা ফিচার রয়ে গেছে, এটা বলতে ভুলে গেছি। এই ড্রাইভার সিটের হেডরেস্টের এখানে স্পিকার আছে। আর কোনো কিছু লাগলে কমেন্টে জানাতে পারেন যে এই ফিচারটা মিস হয়ে গেছে। এবং এই স্পিকারটা একদম আইসোলেট করে আপনারা ইউজ করতে পারবেন। আমি গান শুনি না, আপনারা যারা গান শোনেন মানে আপনারা এখানে যেই মিউজিকই চালাবেন ওইটা শুধুমাত্র এইটার মধ্যে দিবেন। আপনি গান বা শুনতেছেন বা যে কোনো কিছু করতেছেন, আপনি চালাচ্ছেন, বাকি কারো কোনো সমস্যা নাই। অথবা শুধু সামনে দিবেন, পিছনে দিবেন, মাঝখানে দিবেন, যা ইচ্ছা তাই করবেন। এরপরও বলি, যদি আর কোনো কিছু বাকি থাকে যে এই ফিচারটা এই গাড়িতে থাকলে ভালো হতো, ওইটা কমেন্টে লিখবেন। তাহলে মনে হয় চেরি বাংলাদেশ নেক্সট গাড়িতে ওইটাও নিয়ে আসবে। প্রথমেই থার্ড রোতে বসছি, যেহেতু এটা 7 সিটার। সিটগুলা আগেই বলছে কমফোর্টেবল। এই যে খেয়াল করেন এই সিটগুলো কিন্তু আগে পিছা করা যায়। এখন আমি মোটামুটি একদম ম্যাক্সিমাম পিছন পর্যন্ত আছি,
তো এখানে আমার নি রুম আছে টোটা সিটের নিচে। তো আমি চাইলে এই পিছন থেকেই এটাকে আরেকটু আগায় দিতে পারি। এই যদি আমি এই পজিশনে আনি, দেখেন আমি আরেকটু আরামে বসতে পারতেছি, প্লাস সামনের নিরুমটা একটু কমে গেছে। তো এই টাইপের গাড়িগুলো আসলে 7 সিটার, এটা ইমার্জেন্সিতে ইউজ করতে পারবেন। এমনিতে এখানে এসি ভেন্ট আছে, আর এখানে কাপ হোল্ডার বা স্টোরেজ আছে, জিনিসপত্র রাখতে পারবেন। তো ডিসেন্ট, মানে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য এই এতটুকু জায়গায় বসে আপনারা ট্রাভেল করতে পারবেন। এখন আমি দেখবো যে এটার সাসপেনশন ফিডব্যাকটা কেমন। এই যে একটু আগে যেই ভাঙাটা পার হইলাম, পিছনের এই থার্ড রোতে স্বাভাবিকভাবেই জায়গা একটু কম, কিন্তু সাসপেনশনের কমফোর্ট কিন্তু কোনো অংশে কম না। মানে খুবই ভালো শকগুলা অ্যাবজর্ব করতে পারতেছে। এখন আমি এই যে মাঝের সিটে যাব, খেয়াল করেন আমি নিজে থেকেই ড্রাইভারের হেল্প ছাড়াই চেষ্টা করি ইজি। তারপরে এটাকে একদম পিছন পর্যন্ত নিয়ে এই যে খেয়াল করেন এখন এটা রিক্লাইন্ড অবস্থায় আছে। তো এখন আমি সেকেন্ড রোতে আসলাম। এখন যে যতটুকু নিরুম দেখেন, এটা হচ্ছে আমি যখন পিছনে বসছিলাম তখন একদম আমার টো ঢেকে গেছে যে পজিশনে ছিল আমার এই মাঝের সিটটা, ওইটার সামনে আবার আমার এতটুকু জায়গা আছে। আর এখানে হেডরুম অনেক ভালো। আপনি ওই যে দেখছেন এই যে গর্তগুলো একদম দেখে দেখে চাকা ফেলেন, সারা জীবন তো ধরেন ওটা বাঁচায় চালাইছেন, আজকে ওটা দেখে দেখে ফেলবেন, ঠিক আছে? এই আর সিটগুলো আগেই বলছে অনেক কমফোর্টেবল। এবং এই যে আমার এই পাশের সিটটাতে সিট ভেন্টিলেশন চালু করে দিছি, আর ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আমার অবাক লাগে যে এই গাড়িগুলা 20 ইঞ্চি রিম টায়ার সহ কিভাবে মানে এই কমফোর্টটা মেনটেন করে। প্যাসেঞ্জার ইমপ্রেশনে যদি আমি সামারি করি, পিছনের থার্ড রোতে যেটা একদম পিছনে, ওইখানে ইমার্জেন্সিতে বসতে পারবেন, কমফোর্টে কোনো সমস্যা নেই। জাস্ট স্পেসটা মাঝের সিটের তুলনায় কম, এটা খুবই নর্মাল। সিটের কমফোর্ট এবং সাসপেনশন ঠিক আছে, এসি ভেন্টও আছে। আর মাঝখানের সিটটা লাক্সারিয়াস, এখানে আসলে কিছু বলার নেই। হিটেড ভেন্টিলেটেড সিট, কার্টেইন আছে, এসি ভেন্ট এই যে এগুলো আছে, মাঝখানে আছে, ট্রান্সমিশন টানেল নাই, মুনরুফ আছে, যথেষ্ট আলো ঢুকতেছে এবং এসিটাও ঠান্ডা হচ্ছে। তো সব মিলে প্যাসেঞ্জার পার্সপেক্টিভ থেকে আমার কাছে গাড়িটা খুবই ভালো লাগছে। ড্রাইভিং ইমপ্রেশন প্রথমেই বলি, 15 to 20 কিলোমিটার/আওয়ার স্পিডে সবগুলো ডোর অটোলক হয়ে যায়, খুবই কাজের ফিচার। আর এই যে এখানে 540 ডিগ্রি ক্যামেরা, খুবই ক্লিয়ার এইচডি কোয়ালিটি এবং আন্ডার বডিটাও দেখায়। তো আমরা প্রথমে সামনের এই টার্নটা একটু জোরে নিব, মোটামুটি ভালোই অ্যাবজর্ব করতেছে। দেখেন প্রায় 41 কিলোমিটার/আওয়ারে নিছি, অলমোস্ট কোনো স্লাইডই করে নাই। চাইলে এটা আরও জোরে যাওয়া যাবে। তো এরকম উঁচু একটা গাড়িতে এরকম ফিডব্যাক, সাসপেনশন বলেন, স্টিয়ারিং বলেন, এটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার। টার্নিং রেডিয়াসটা দেখি, না খারাপ না, এত বড় গাড়ি এই জায়গাতে ঘুরে গেছে, মানে সিঙ্গেল লেনের রাস্তা থেকে সিঙ্গেল লেনে। সিটটা খুবই কমফোর্টেবল। আমি মাসাজটা চালু করে দেই। এই যে এখন আমি ড্রাইভার সাইডে ওয়েভ প্যাটার্নে দিচ্ছি, আর চাইলে আমি আমার সিট ভেন্টিলেশনটাও চালু করে দিই। মানে গরমের মধ্যে মাসাজ চলতেছে, সিট ভেন্টিলেশন আছে, আর কিছু আমার মতো ব্যাক পেনের পেশেন্টের মনে হয় না লাগবে। গাড়িটা এত উঁচা কিন্তু অনেক নিম্বল। স্পোর্ট মোডে দিলাম,
আমরা এখন একটু অ্যাক্সেলারেশনটা দেখি। 750 নিউটন মিটার টর্ক। ফ্যান্টাস্টিক অ্যাক্সেলারেশন এবং ব্রেকিং অসাধারণ। সাসপেনশন টেস্ট শুরু, কিছুই ফিল হচ্ছে না। আমরা আবার নর্মালে চলে আসলাম। মানে আপনি যদি বাই চান্স ভুলে যান তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে ওইটা আপনাকে মনে করে দেবে যে আপনি এখন কোন মোডে আছেন। আমি তো একটু আগে এই ভাঙা জায়গাগুলো দিয়ে গেছি, বেশ কমফোর্টেবল। এখন দেখেন আমি এই যাবো বাম পাশের চাকাটা জাস্ট ফেলবো, অনেক আওয়াজ হয়েছে কিন্তু ভিতরে কোনো ফিল নাই। এই যে দেখেন আমি মোটামুটি লাফাইতে লাফাইতে যাচ্ছি 20 ইঞ্চি চাকা নিয়ে। আমি অবশ্য চেরিকে বলে আসছি, দেখেন আমি কিন্তু ভাঙাতে এভাবে যাই, বলছে কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেভাবে যাবেন। তো এখানে আর একটা বিশাল গর্ত, ডান পাশেটা ফেলবো চাকা, কোনো ফিল নেই। মানে মানে এটা আমি আবারও রিপিট করি, মানে 20 ইঞ্চি চাকা সহ মানে এই প্রোফাইলের টায়ারে এই ফিডব্যাক কীভাবে ওরা দেয় ওরাই ভালো জানে। কিন্তু সাসপেনশনটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। তো আমরা যে সামনের এই উঁচু জায়গাটাতে একটু যাবো। এখানে সাসপেনশনের বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট, কারণ হাইওয়েতে অনেক রকম রাস্তায় পড়তে পারে। এই যে প্রায় 80-তে জায়গাটা গেলাম, যেটা আমার দেখতে চাই সেটা হচ্ছে যাওয়ার পরে আর সেকেন্ড থার্ড বাউন্স করে কিনা না, ও একবারেই সেটেল হয়ে গেছে। আর এই জায়গাটা চরম খারাপ, এটাই লাস্টের সাসপেনশনের। গাড়ি হুইল স্পিন করতে চায়, আমার দেখা দরকার হ্যান্ডলিং ঠিক আছে কিনা। হ্যান্ডলিংও ঠিক আছে, পারফেক্ট। সাসপেনশনের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। 300 ফিটের বড় রোডে এখন উঠবো। আমি কিন্তু নর্মাল মোডে আছি, আর ভিজিবিলিটি অসাধারণ, মানে সব ক্রিস্টাল ক্লিয়ার। এই যে দেখেন আমি অনেক স্পিডে উঠলাম এবং ব্রেকে জাস্ট আস্তে করে আলতো করে পাটা ধরে রাখছি, গাড়ি নিজে নিজে সেটেলড অলরেডি। তো যেটা বলতেছিলাম, ভিজিবিলিটি অসাধারণ এবং এত বড় একটা গাড়ি 7 সিটার, কিন্তু ড্রাইভিং সিটে বসলে মানে গাড়িটা যে এত বড় এত ওজন এই ফিলটা হয় না। এটা বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গাড়িটা চালানোটা আমার কাছে সহজ লাগতেছে। এবং খেয়াল করেন এই যে একটা কাভার্ড ভ্যান যাইতেছে, একটা পিক আপ যাইতেছে, এগুলোও একটা অ্যানিমেটেড ফিগারের মতো এই ড্রাইভার ডিসপ্লে দেখাচ্ছে, মানে ইমপ্রেসিভ। এই গাড়িটা নিয়ে হাইওয়েতে গেলে ওভারটেক মানে মানে কথার কথা চোখ বন্ধ করে করা যাবে। এই যে স্টিয়ারিং অলরেডি লেনে থাকার চেষ্টা করতেছে, আমি তো একটু সব বন্ধ করছিলাম, আবার মনে হয় চালু হয়ে গেছে। তো এটাতে যত রকম ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচার আছে, এটাতে এডাস হচ্ছে 2 বা সেকেন্ড স্টেজের। তো ড্রাইভারের যত রকম অ্যাসিস্ট্যান্স দরকার সবগুলো এই গাড়িতে আছে। আমরা এখন 300 ফিটের বড় রোডে উঠলাম। এখন আমরা এখানে যেটা স্পিড লিমিট 80, তো এটাতে সামনের কার্ভটা দেখব। যদিও মানে এটার হ্যান্ডলিং নিয়ে বা স্টিয়ারিং রেসপন্স নিয়ে আমার আর কোনো কনফিউশন নাই, তারপরও এই জায়গাটা কীরকম বিহেভ করে সেটা দেখতে চাই। আমি সেকেন্ড লাইনে আছি। উঁচা গাড়ি হিসেবে যতটুকু দুলে নর্মালি ওইটা আছে। ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি, গাড়িটা চালাতে সহজ, ফ্যান্টাস্টিক অ্যাক্সেলারেশন, মাইন্ড ব্লোয়িং, ব্রেকিংটা অসাধারণ, যেটা এইরকম হাই অ্যাক্সেলারেশন বা টর্ককে কমপ্লিমেন্ট করে। ভিজিবিলিটির কোনো সমস্যা নেই, স্টিয়ারিং রেসপন্সও ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো আছেই। তো যারা গাড়ি চালাতে পছন্দ করেন তারা এটা চালায়ে মজা পাবেন। আমি হাইওয়েতে যাই নাই, কিন্তু গেস করতেছি যে হাইওয়েতে গেলে এটা নিয়ে কারো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সব শেষে বলতে চাই, 72 লাখ টাকায় এই গাড়িটা দেখতে যেমন, চড়তে যেমন, চালাইতে যেমন,
বা যেই পরিমাণে ফিচার এটার মধ্যে দেওয়া আছে, এর থেকে ভালো ভ্যালু ফর মানি এই মুহূর্তে আর কোনো গাড়ি আছে কি না আমার জানা নেই। এবং এটার যে ইউজ কেস মানে অলরাউন্ডার, সিটি বলেন, হাইওয়ে বলেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, চালাতে পারবেন। এফিসিয়েন্সি আছে, চালাইতে মজা, চড়তে মজা, মানে এটার আসলে আমার তেমন বলার কিছু নাই। তো আমি এখন এটার এসএইচ রেটিংটা দিব। এক্সটেরিয়ার ডিজাইনে আমি এটাকে দিচ্ছি 8.5, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে 8.5, ড্রাইভিং ইমপ্রেশনে 8.5। একটু বলে রাখি, আমার গাড়ি চালাতে অনেক ভালো লাগছে, কিন্তু যদি লং টার্ম চালাতে পারতাম যে ব্রেকের পারফরমেন্সটা কী হয় বা এই যে টর্কটা ঘন্টার পর ঘন্টা চালালে তখন কীরকম ফিডব্যাক দেয়, তো সেই হিসাবে এই 8.5টা বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু আজকে যতটুকু চালাইছি ওই অনুযায়ী ড্রাইভিংয়ে 8.5 আর প্যাসেঞ্জার ইমপ্রেশনে 8.5। তো এটার অ্যাভারেজ করা খুবই সহজ। চেরি টিগো 9 প্রো PHEV এই গাড়িটার এসএইচ রেটিং আসতেছে 8.5। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।